Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, চলে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পরিবেশবিদ্যা ও প্যাডাগজি থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। ওকে, তো বন্ধুরা দেখো, পরিবেশবিদ্যা ও প্যাডাগজি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অবশ্যই দেখো আজকের কিন্তু সিটেট 2011 জুন মাসের কিন্তু প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আর প্র্যাকটিস সেট রয়েছে, দেখো আজকে 16 নম্বর প্র্যাকটিস সেট রয়েছে। এর আগে কিন্তু 15টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ওকে, তো বন্ধুরা দেখো, আজকে সিটেট 2011 জুন মাসে যে সকল প্রশ্নগুলো এসেছিল সেই সকল প্রশ্নের প্রথম 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করবো। দেখো পার্ট 1 নিয়ে আলোচনা করবো আজকের, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই দেখো, প্রাইমারি 2024 কিন্তু হতে চলেছে, কারণ তোমরা শুনেছো আমার ভিডিও, তোমরা যারা দেখেছো, আমার কাছে কিন্তু খবর রয়েছে যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নাগাদ কিন্তু নোটিফিকেশন জারি হতে পারে। ওকে, পর্ষদ কিন্তু নোটিফিকেশন জারি করার পর তোমাদের হাতে কিন্তু তেমন কিছু সময় দিবে না। ওকে, তাই প্রত্যেকে বলছি এখন থেকে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করে যাবে। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যায়। ওকে, এবং যদি ভালো লাগে প্রত্যেককে বলবে একটু সুন্দর হাত দিয়ে অবশ্যই করে একটু লাইক করে দাও, এবং সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে ভুলবে না। ওকে, আর যদি কোথাও কোনো সমস্যা থাকে বা কেমন ধরনের তোমাদের ভিডিও প্রয়োজন, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য, তোমরা দেখো পিডিএফ গুলো পেয়ে যাবে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তাছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো অবশ্যই করে, কারণ পরবর্তীতে কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু মক টেস্ট অবশ্যই দেবো। ওকে, সম্পূর্ণ প্রশ্নপত্র সেট যেমন হয় তেমনি কিন্তু অবশ্যই তোমাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সম্পূর্ণ কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি ভিডিওতে। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তারপর কমেন্টে জানাও যে প্রশ্নগুলি কেমন হয়েছে, এবং যদি কোথাও কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয় অবশ্যই তোমরা জানাবে, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করা। তো বন্ধুরা চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে কি কি। ওকে, চলো নেক্সট। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, একজন ইভিএস শিক্ষক হিসেবে আপনি নেওয়ার পরিকল্পনা করেছেন শিক্ষার্থীরা চিড়িয়াখানা। দেখো তাহলে একজন শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদেরকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। নিচের কোন ক্রিয়াকলাপটি আপনি শিক্ষার্থীদের হাতে নিতে দেবেন না। দেখো এগুলো ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, এই জন্য একটু লেখাটা একটু অন্যরকম বোঝাচ্ছে, কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে তোমাদের। দেখো, একজন ইভিএস শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদেরকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, এবং নিচের কোন ক্রিয়াকলাপটি আপনি শিক্ষার্থীদের হাতে কখনো নিতে দেবেন না। কি হবে, দেখো পশুদের জন্য প্রচুর পরিমাণে খাবার নিয়ে যান, চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীর খাবার খুঁজে বের করার চেষ্টা করুন, তারা চিড়িয়াখানায় দেখতে আসা করা প্রাণীদের ফটোগ্রাফ সংগ্রহ করুন, চিড়িয়াখানায় তারা যা দেখেছে তা আঁকতে তাদের আঁকার বই সঙ্গে নিয়ে যান তাদের আঁকা। দেখো অবশ্যই করে কিন্তু আঁকার বই সঙ্গে নিতে পারে তারা, কিন্তু অবশ্যই কিন্তু তারা আঁকতে পারে চিড়িয়াখানার প্রাণীদের, তাহলে এটা কিন্তু সঠিক। কিন্তু এখানে দেবেন না বলেছে, অর্থাৎ নেগেটিভ প্রশ্ন আমাদেরকে। দেখো নেগেটিভ প্রশ্ন রয়েছে, এটা নেগেটিভ প্রশ্ন রয়েছে, তাই কিন্তু আমাদেরকে নেগেটিভটা বের করতে হবে, অর্থাৎ কোনটা না হবে। তাহলে দেখো তারা চিড়িয়াখানায় দেখতে আসা প্রাণীদের ফটোগ্রাফ সংগ্রহ করবে, অবশ্যই কিন্তু ফটোগ্রাফ করতে পারে। তারপরে দেখো চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীর খাবার খুঁজে বের করার চেষ্টা করতে পারে, অবশ্যই কে কি খাচ্ছে সেটা কিন্তু খুঁজে বের করতে পারে। আর দেখো পশুদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে খাবার সঙ্গে নিয়ে যাওয়া, এটা এখানে কিন্তু চিড়িয়াখানায় কিন্তু পশুদেরকে খাবার দেওয়া কিন্তু সম্পূর্ণ পরিমাণে নিষেধ থাকে, তাহলে এখানে কিন্তু আপনি তাদেরকে কখনো কিন্তু প্রচুর পরিমাণে খাবার নিয়ে যেতে বলবেন না। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হলো, দেখো একেরটা। ওকে, চলো নেক্সট। দেখো 63 নম্বর প্রশ্ন কি বলেছে, মীরা এবং দিব্যা অল্প বয়সী মেয়ে। মীরা সমোসা, কাটলেট এবং রুটি খেতে পছন্দ করে, অন্যদিকে দিব্যা আয়রনের ঘাটতিযুক্ত খাবার গ্রহণ করে। দেখো তাহলে আয়রনের ঘাটতিযুক্ত খাবার দিব্যা গ্রহণ করছে, আর সমোসা, কাটলেট, রুটি এগুলো কিন্তু ব্রেড এগুলো মীরা খেতে পছন্দ করছে। এবার নিচের মীরা এবং দিব্যা যথাক্রমে ভুগতে পারে, কোন কোন ব্যক্তি ভুগতে পারে। দেখো মীরা কিন্তু দেখো সমোসা, কাটলেট হচ্ছে
সিঙ্গাড়া, কাটলেট, রুটি এগুলো খেলে কি হচ্ছে, স্থূলতা অর্থাৎ মোটা হয়ে যেতে পারে। আর আয়রনের ঘাটতিযুক্ত খাবার যদি খায় তার মধ্যে কিন্তু রক্ত শূন্যতা কিন্তু আমরা দেখতে পাই বা রক্তের ঘাটতি হতে পারে। তাহলে এখানে দেখো স্থূলতা, স্কাবি তো হতে পারে না। ওকে, ভিটামিন সির অভাবে স্কাবি হয় আমরা জানি। তারপরে দেখো স্কাবি এবং রক্তাপ্লতা, তাহলে স্কাবি যখন হবে না তাহলে এটা কেটে দেবো, এটাও কেটে দেবো। তারপরে দেখো রক্তপ্লতা ও রাতকানা, ভিটামিন এ এর অভাবে রাতকানা হয় আমরা জানি, ঠিক আছে। তাহলে এটাকে এখানে আমরা কেটে দেবো। এবার দেখো স্থূলতা, আমি বললাম যে সমস্যা, কাটলেট বা রুটি এগুলো যদি বেশি খাই তাহলে কি হবে, সেগুলো যে স্থূলতা হবে, মোটা হয়ে যাবে। আর আর আয়রনের ঘাটতিযুক্ত খাবার খেলে রক্ত শূন্যতা কিন্তু দেখা দেবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 4-এরটা। চলো নেক্সট দেখো 64 নম্বর প্রশ্নে কি বলেছে, শিশুদের বিভিন্ন ধরনের সচেতন করা জ্বালানি। একজন শিক্ষক, দেখো বিভিন্ন ধরনের সচেতন করা জ্বালানি, অর্থাৎ যে সকল জ্বালানিগুলো সচেতনমূলক করতে হবে সেগুলো কি হচ্ছে একজন শিক্ষক। দেখো 4টে অপশনের মধ্যে কোনটা নিয়ে কিন্তু তিনি তাদেরকে বোঝাতে পারেন। দেখো ক্লাসে জ্বালানির কিছু নমুনা দেখাতে পারেন, রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে এমন সম্ভাব্য জ্বালানি সম্পর্কে বাচ্চাদের সাথে আলোচনা করতে পারেন এবং শর্ট ফিল্ম দেখাতে পারেন, একটি চার্টে জ্বালানির ছবি দেখাতে পারেন, বাচ্চাদের বিভিন্ন জ্বালানির তালিকা করতে বলুন। দেখো জ্বালানি সম্পর্কে সচেতন করতে গিয়ে শিক্ষক মহাশয় কি করবেন, দেখো ক্লাসে কিছু জ্বালানির নমুনা দেখাতে পারেন, আর একটা হচ্ছে রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে এমন সম্ভব জ্বালানি সম্পর্কে বাচ্চাদের সাথে আলোচনা করতে পারেন ও একটি শর্ট ফিল্ম দেখাতে পারেন, একটি চার্টে জ্বালানির ছবি দেখাতে পারেন, আর বাচ্চাদের বিভিন্ন জ্বালানির তালিকা করতে পারেন। দেখো চার্টে যদি জ্বালানির ছবি দেখে অবশ্যই দেখো এখানে কিন্তু সবকটা উত্তর কিন্তু সঠিক হতে পারে, ঠিক আছে। কারণ দেখো প্যাডাগজির প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কোনোটাই কিন্তু ভুল হয় না, এই জন্য প্যাডাগজির প্রশ্ন নিয়ে কিন্তু বেশি বিতর্ক থাকে। ওকে, তো বন্ধুরা অবশ্যই করে দেখো এখানে বিভিন্ন জ্বালানির তালিকা করতে বলতে পারি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা হতে পারে, দেখো তালিকা করতে বলতে পারি, চার্ট ছবি দেখাতে পারি, অবশ্যই চার্ট ছবি দেখাতে পারি, আর ক্লাসে জ্বালানি কিছু নমুনা দেখাতে পারি, আর রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে এমন সম্ভব জ্বালানি সম্পর্কে বাচ্চাদের সাথে আলোচনা করতে পারি, একটি শর্ট ফিল্ম দেখাতে পারি। কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা, দেখো অবশ্যই কিন্তু একটা বাচ্চাদের সঙ্গে একটা আলোচনা এবং সেই জ্বালানিগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা, আর একটা ফিল্মের সাহায্যে তাদেরকে সেগুলো দেখানো, এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি 2-এরটা। চলো নেক্সট দেখো 65 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি মানচিত্র পড়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অন্তর্ভুক্ত। দেখো মানচিত্র পড়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অন্তর্ভুক্ত, কোন দক্ষতাটা কিন্তু মানচিত্র পড়ার জন্য প্রয়োজনীয়, দেখো অভিব্যক্তিপূর্ণ ক্ষমতা আঁকতে, চমৎকার যোগাযোগ দক্ষতা, স্ক্যানগুলির আপেক্ষিক অবস্থান বোঝার ক্ষমতা, দূরত্ব এবং দিক নির্দেশ, চমৎকার অঙ্কন এবং পেন্টিং দক্ষতা, একটি গ্লোবে গণনা এবং স্কেচ অবস্থান করার ক্ষমতা। দেখো মানচিত্র পড়ার যে প্রয়োজনীয় দক্ষতা, মানচিত্র পড়ার প্রয়োজনীয় দক্ষতা সেটা কি হবে, অবশ্যই করে মানচিত্রের যে সকল অবস্থান রয়েছে মানে সেই অবস্থানগুলি কিন্তু অবশ্যই বোঝার ক্ষমতা রাখতে হবে, আর কি করতে হবে না দূরত্ব এবং দিক নির্দেশগুলি কিন্তু সঠিকভাবে তাকে জানতে হবে। তাহলে এখানে দেখো সঠিক উত্তরটি কি হবে, দেখো স্ক্যানগুলির আপেক্ষিক অবস্থান বোঝার ক্ষমতা এবং দূরত্ব এবং দিক নির্দেশটা জানতে হবে ভালো করে, দূরত্বটা জানতে হবে এবং আপেক্ষিক অবস্থান বোঝার ক্ষমতা থাকতে হবে। দেখো চমৎকার পেন্টিং এবং অঙ্কন পেন্টিং দক্ষতা থাকলে কিন্তু মানচিত্র খুব ভালো পড়তে পারবে না, এটা হতে পারে না। আর গ্লোবে গণনা, স্কেচ অঙ্কন অবস্থান ব্যবহার করার ক্ষমতা, আর একটা হচ্ছে অভিব্যক্তিপূর্ণ ক্ষমতা আঁকতে, চমৎকার যোগাযোগ দক্ষতা। দেখো আঁকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখানে কি হচ্ছে না অবস্থান বোঝার ক্ষমতা, দূরত্ব এবং দিক নির্দেশের ক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মানচিত্র পড়ার জন্য। ওকে, চলো নেক্সট দেখো 66 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ইভিএস ক্লাসে শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উপকৃত হবে। দেখ তাহলে একটা শিশুদের ক্লাসে ইভিএস ক্লাসে সেখানে কি ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ায় উপকৃত হবে শিক্ষক। দেখো কি কারণে বা কোন দিক থেকে উপকৃত হবে শিক্ষক মহাশয়, দেখো বিষয়টিকে শিক্ষার্থীর অভিজ্ঞতামূলক জগতের সাথে সংযুক্ত করা, প্রতিফলন এবং শেখার প্রচার করা। শিশুরা কথা বলার সময় তার শক্তি সঞ্চয় করে, শিশুদের অন্যান্য অভিজ্ঞতা জানার জন্য ভাষা এবং যোগাযোগকে সহায়তা উন্নত করতে শিশুদের দক্ষতা। দেখো শিশুদের দক্ষতা অবশ্যই কিন্তু উন্নত করা যেতে পারে, ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয় তাদের কিন্তু দক্ষতা অবশ্যই উন্মুক্ত করা যেতে পারে বা দক্ষতা কিন্তু উন্নত করা যেতে পারে।
কিন্তু দেখো ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দিলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে সেটা কি হতে পারে দেখো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে উত্তরটা জানানোর চেষ্টা করো। আর তোমরা যারা এখনো আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, যদি ভালো লাগে অবশ্যই করে একটু লাইক করে দাও। দেখো সবসময় বাস্তবিক দিকটা যদি আমাদের দেয়া থাকে, ওকে, তার শিশুর যে অভিজ্ঞতামূলক জগৎ সেই জগতের সাথে যদি সংযুক্ত জায়গা থাকে, সবসময় সেই বা শিক্ষার্থীর অভিজ্ঞতার জায়গাটা কিন্তু আমরা প্রায়োরিটি দেব। দেখো বিষয়টিকে শিক্ষার্থীর অভিজ্ঞতামূলক জগতের সাথে সংযুক্ত করা এবং প্রতিফলন ও শেখার প্রচার করা, অর্থাৎ সে কিভাবে শিখবে, ঠিক আছে, বা কতটা শিখেছে সে সেইগুলো কিন্তু প্রচার করার ক্ষেত্রে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হচ্ছে দেখো, একেরটা। ওকে, চলো নেক্সট। দেখো 67 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো এইটা এই হবে। ওকে, এই প্রক্রিয়া লক্ষ্য করা গেছে পাকস্থলীর ভিতরে বাইরের তুলনায় দ্রুত হজম হয়। তাহলে পাকস্থলীর ভেতরের বাইরের তুলনায় দ্রুত হজম হয়। দেখো 4টে অপশন দিয়েছে, কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই প্রক্রিয়া লক্ষ্য করা যায়, তাহলে কোন প্রক্রিয়া লক্ষ্য করা গেছে, দেখো পাকস্থলীর বাইরে রাখলে পাচক রস নিষ্ক্রিয় হয়ে যায়, পেটে খাদ্য মন্দন করা হয়, দ্রুত এনজাইম কর্মের জন্য পৃষ্ঠ এলাকা বৃদ্ধি, পাকস্থলীর অভ্যন্তরে থাকা পরিপাক রস ও অম্লীয়, যখন বাইরে তারা ক্ষারীয়, খাবারের উপস্থিতিতে পাকস্থলীর উৎপন্ন পাচক রসের পরিমাণ অনেক বেশি। দেখো তাহলে পাকস্থলীর ভেতরে বাইরের তুলনায় দ্রুত হজম হয়। দেখো পাকস্থলীর ভেতরে দ্রুত হজম হওয়ার কারণটা কি, না পাকস্থলীর ভেতরে দ্রুত হজম হওয়ার কারণ হচ্ছে কি, না সেখানে কিন্তু পেটে যেখানে খাদ্য মন্থন করা হয় সেখানে কিন্তু এনজাইম কর্মের জন্য, ঠিক আছে, সেই এলাকাটা অনেকটা কি হচ্ছে বৃদ্ধি পেয়ে থাকে। ওকে, অর্থাৎ খাদ্য যখন সেখানে পাকস্থলীর মধ্যে মন্দন হচ্ছে তখন কি হচ্ছে না, তার যে এনজাইমটা প্রয়োজন সেই এনজাইমটা কিন্তু সেখানে তার কাজের জন্য কিন্তু অনেকটা পরিমাণ এলাকা জুড়ে সেই এনজাইমটা থাকে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে দেখো, দুইয়েরটা। তাহলে পেটে খাদ্য মন্দন করা হয় দ্রুত এনজাইম কর্মের জন্য কিন্তু পৃষ্ঠ এলাকা বৃদ্ধি। ওকে, চলো নেক্সট। তারপরে 68 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন বিবৃতিটি শেখানোর উদ্দেশ্য নয়, প্রাথমিক স্তরে ইবিএস। দেখো প্রাথমিক স্তরে ইবিএস এ কোন বিবৃতিটি শেখানোর উদ্দেশ্য নয়, দেখো মূল্যায়নের জন্য শর্তাবলী এবং সংজ্ঞা সহ শিক্ষার্থীদের লোড করা, জীবন এবং পরিবেশের জন্য উদ্বেগের মূল্যবোধকে অভ্যন্তরীণ করা, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ সম্পর্কে কৌতূহল জাগানো, অন্বেষণমূলক হ্যান্ডস অন ক্রিয়াকলাপগুলিতে জড়িত হন যা জ্ঞানীয় সাইকোমোটর দক্ষতা বিকাশের দিকে পরিচালিত করে। বলছি কোনটা উদ্দেশ্য না, দেখো এটা কিন্তু নেগেটিভ বলেছে, আমাদেরকে ভাবতে হবে, এটা কিন্তু নেগেটিভ প্রশ্ন রয়েছে। দেখো তাহলে কোনগুলো আমাদের এভিএস শিক্ষার ক্ষেত্রে উদ্দেশ্য, দেখো অন্বেষণমূলক ও হ্যান্ডস অন ক্রিয়াকলাপ অবশ্যই কিন্তু এটা কিন্তু পরিবেশের সঙ্গে কিন্তু সংযুক্ত, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ সম্পর্কে কৌতূহল জাগানো অবশ্যই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা যেটা দেখো রয়েছে সেটা হচ্ছে কি, না জীবন এবং পরিবেশের জন্য উদ্বেগের মূল্যবোধকে অভ্যন্তরীণ করা, অবশ্যই জীবন এবং পরিবেশের জন্য মূল্যবোধকে কিন্তু অভ্যন্তরীণ করতে হবে। কিন্তু দেখো এখানে একেরটা বলেছে মূল্যায়নের জন্য শর্তাবলী এবং সংজ্ঞা সহ শিক্ষার্থীদের লোড করা, কখনো কিন্তু মূল্যায়নের জন্য শর্তাবলী এবং সংজ্ঞা শিক্ষার্থীদের মধ্যে আমরা জোর করে ঢুকিয়ে দেবো না বা লোড করে দেবো না। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল কি দেখো, একেরটা। চলো নেক্সট পরেরটা। দেখো 69 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ইগরেট পাখি প্রায় একটি মহিষের পিঠে দেখা যায়, এর কারণ হলো ইগরেট মহিষের পিঠে পরজীবী খাওয়ায়, ঘাসে থাকা পোকামাকড় খাওয়ায়, মহিষের পিঠে বসে গান গাইতে ভালোবাসে, কিছুক্ষণ উড়ে যাওয়ার পরে বিশ্রাম নেয়। দেখো কিছুক্ষণ উড়ে যাওয়ার পরে তো বিশ্রাম নিতে লাগে না, ইগরেট পাখির পিঠে বসে গান গাইতে ভালোবাসে এরকম কিছু নয়, আর ঘাসে থাকা পোকামাকড়ও খায় না। দেখো তারা মহিষের পিঠে বসছে, আর মহিষের পিঠে যে সকল পরজীবীরা বাস করে, আমরা কেট জাতীয় যে জিনিসগুলো আমরা বলে থাকি সেগুলি কিন্তু তারা খায়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে, মহিষের পিঠে পরজীবী খায়। ওকে, চলো নেক্সট। দেখো 70 নম্বর প্রশ্নে কি বলেছে, ইভিএস পাঠ্যপুস্তকে রেলের টিকিটের নমুনা দেখানোর ধারণাটি হলো। দেখো ইভিএস পাঠ্যপুস্তকে রেলের টিকিটের যে নমুনা দেখানো হয় সেই ধারণাটা কি, না সিদ্ধান্তে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো, তাদের বাস্তব তত্ত্বের সাথে যোগাযোগ করা এবং পর্যবেক্ষণ দক্ষতা বিকাশের
সুযোগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের রেল ভাড়া সম্পর্কে ধারণা দিন, তাদের টিকিটে ব্যবহৃত বিভিন্ন সংক্ষিপ্ত রূপের জ্ঞান প্রদান করুন। দেখো এটা কি হতে পারে ভালো করে বোঝো। তাহলে একটা টিকিটের নমুনা যদি আমরা দেখাই তাহলে কি হবে না, তাদের কিন্তু একটা বাস্তবিক মানে বাস্তবে যে টিকিটটা এরকম হতে পারে, বা বাসে রেলে যেতে গেলে টিকিট কাটতে হয় এবং তারা সেটা দেখবে ভালো করে। তাহলে এখানে দেখো কি বাস্তব তথ্যের সাথে যোগাযোগ করার যে ক্ষমতা সেটা কিন্তু বাড়ানো হয়, আর পর্যবেক্ষণ দক্ষতা কিন্তু বিকাশের সুযোগ দেওয়া হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে দেখো গ্রেডটা। চলো নেক্সট দেখো 71 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএস শিক্ষাদানের অন্যতম উদ্দেশ্য উপস্থাপন করে। তাহলে কোনটি ইভিএস শিক্ষাদানের অন্যতম উদ্দেশ্য উপস্থাপন করছে, দেখো তাদের জ্ঞান প্রসারিত করার জন্য তাদের পড়া উচিত, বই সম্পর্কে শিক্ষার্থীদের বোঝানো, স্কুলের শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে বাইরের বিশ্বের সাথে সংযুক্ত করা, প্রযুক্তিগত পথ সংজ্ঞা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, ইভিএস সম্পর্কিত প্রযুক্তিগুলি পদগুলি মূল্যায়ন করা। দেখো অন্যতম উদ্দেশ্য বলতে, দেখো এগুলো সব উদ্দেশ্য হতে পারে, ঠিক আছে। প্রযুক্তিগত পদ ও সংজ্ঞা সম্পর্কে সচেতন করা, দেখো অন্যতম উদ্দেশ্য কিন্তু এটা হতে পারে না। সংজ্ঞা সম্পর্কে যখন শিক্ষার্থী সচেতন করব সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। তারপরে দেখো বিভিন্ন ইভিএস সম্পর্কিত প্রযুক্তিগত পদগুলি মূল্যায়ন করা, কেবলমাত্র এই পদগুলির মূল্যায়ন করা কিন্তু ইভিএস এর অন্যতম উদ্দেশ্য নয়। আরেকটা বলছে স্কুলের শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে বাইরের বিশ্বের সাথে সংযুক্ত করা। দেখো 71 নম্বরের যে দুইয়েরটা এইটা একটু ভালো করে দেখো, স্কুলের শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে বাইরের বিশ্বের সাথে কিন্তু সংযুক্ত করা, অর্থাৎ তাদের যে স্কুলের যে শিক্ষার্থীরা যে সকল অভিজ্ঞতাগুলো অর্জন করছে সেগুলো বাইরের বিশ্বের সঙ্গে সংযুক্ত করে তারা অ্যাপ্লাই করে দেখবে অবশ্যই তারা সঠিক শিখেছে কিনা। ওকে, তাহলে এখানে দেখো সঠিক উত্তরটি কি হচ্ছে দুইয়েরটা। চলো নেক্সট তারপরেরটা কি বলেছে, দেখো 72 নম্বর প্রশ্নে কি বলেছে, অ্যাসাইনমেন্ট সম্পর্কে নিচের কোন বিবৃতি সঠিক। দেখো অ্যাসাইনমেন্ট সম্পর্কে কোন বিবৃতি সঠিক। দেখো অ্যাসাইনমেন্ট আমরা জানি, আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট করি বিদ্যালয়ে। ওকে, এবার কোন বিবৃতিটি সঠিক, এখানে দেখো অ্যাসাইনমেন্ট গুলি শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধান করার, তাদের নিজস্ব ধারণাগুলি তৈরি করার এবং সেগুলিকে প্রকাশ করার সুযোগ দেয়। দায়িত্বগুলি পিতামাতা ভাই বোনেরা দ্বারা করা যেতে পারে তাদের প্রতিভার উপর নির্ভর করে। ক্লাস ওয়ার্ক হিসেবে অ্যাসাইনমেন্ট দিতে হবে, বৈচিত্র্য অনুশীলন প্রদানের জন্য প্রতিদিন হোমওয়ার্ক দ্বারা অনুসরণ করা, আর মূল্যায়ন অ্যাসাইনমেন্টের একমাত্র পদ্ধতি হওয়া উচিত। কখনোই কিন্তু মূল্যায়ন অ্যাসাইনমেন্টের একটা একমাত্র পদ্ধতি নয়, কেবলমাত্র মূল্যায়নের মাধ্যমে কিন্তু অ্যাসাইনমেন্ট আমরা করব না, এটা একমাত্র পদ্ধতি হতে পারে না। তাহলে এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দিলাম। এবং ক্লাস ওয়ার্ক হিসেবে অ্যাসাইনমেন্ট দিতে হবে, বৈচিত্র্য অনুশীলন প্রদানের জন্য প্রতিদিন হোমওয়ার্ক দ্বারা অনুসরণ করা। দেখো প্রতিদিন হোমওয়ার্ক দ্বারা কিন্তু তাদের যে আমরা অনুসরণ করবো অ্যাসাইনমেন্টটাকে এবং তাদের ক্লাস ওয়ার্ক হিসেবে অ্যাসাইনমেন্ট দেবো, এটা কিন্তু সবসময় করা ঠিক নয়, এটা কিন্তু সঠিক হতে পারে না অ্যাসাইনমেন্ট সম্পর্কে। ওকে, তারপরে দেখো দায়িত্বগুলি পিতামাতা ভাই বোনের দ্বারা করা যেতে পারে, এটা তো কোনোভাবেই নয়, কারণ পিতামাতা ভাই বোন তারা কিন্তু অ্যাসাইনমেন্ট করবে না। এবার বলছে অ্যাসাইনমেন্টগুলি শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধান করার এবং তাদের নিজস্ব ধারণাগুলি তৈরি করা। অবশ্যই কিন্তু দেখো অ্যাসাইনমেন্ট কি করে না, তাদের যে তথ্যগুলি সেগুলো অনুসন্ধান করা এবং তাদের যে নিজস্ব ধারণাগুলি রয়েছে সেগুলি কিন্তু তাই সেই অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এরটা হয়ে গেল এখানে সঠিক। ওকে, চলো নেক্সট দেখো 73 নম্বর প্রশ্নে কি বলেছে, ইভিএস ক্লাসে সাধারণ পরীক্ষা নিরীক্ষা এবং প্রদর্শন করা যেতে পারে। দেখো ইভিএস ক্লাসে সাধারণ পরীক্ষা নিরীক্ষা এবং প্রদর্শন করা যেতে পারে, কি কি প্রদর্শন করা যেতে পারে। দেখো 4টে অপশন রয়েছে। তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই মিস করে যেতে পারো। এরপরে কিন্তু আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, এর থেকে টাফ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং মক টেস্টও অবশ্যই থাকবে তোমাদের জন্য, তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও। আর তাছাড়া প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, দেখো অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি। অবশ্যই তোমাদের একটা করে লাইক কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়, তাই প্রত্যেকে বলছি লাইক করে দাও, সঙ্গে কমেন্ট করো, কোথাও কোনো সমস্যা থাকলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ওকে, শেয়ার করে দিতে দেখো তোমাদের খুব একটা কষ্ট হবে না, একটু প্রত্যেকে বলবো অনুরোধ করবো তোমরা একটু শেয়ার করে দাও, লাইক করে দাও। দেখো ইভিএস ক্লাসে সাধারণ পরীক্ষা নিরীক্ষা ও প্রদর্শন করা যেতে পারে। দেখো কিভাবে প্রদর্শন করা যেতে পারে, এই যে 4টে অপশন দেখো, শিক্ষার্থীদের দ্বারা উত্থাপিত প্রশ্নের ভিত্তিতে ধারণা নিয়ে আলোচনা, রেকর্ড এবং পর্যবেক্ষণ বিশ্লেষণ করার জন্য, ক্লাসের শৃঙ্খলা নিশ্চিত করতে, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে, বাচ্চাদের নিজেরাই শিখতে সক্ষম করা, তাদের পর্যবেক্ষণ দক্ষতা তীক্ষ্ণ করা, সিনিয়র ক্লাসে যা করা হয়েছে তা অনুসরণ করার জন্য। দেখো সাধারণ পরীক্ষা নিরীক্ষা ও প্রদর্শন, এই সাধারণ পরীক্ষা নিরীক্ষা ও প্রদর্শনটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা কোন ক্ষেত্রে করতে পারি।
দেখো তাহলে 1 নম্বর অপশন কি বলেছে, দেখো শিক্ষার্থীদের দ্বারা উত্থাপিত প্রশ্নের ভিত্তিতে ধারণা নিয়ে আলোচনা, রেকর্ড এবং পর্যবেক্ষণ বিশ্লেষণ করার জন্য। দেখো শিক্ষার্থীদের দ্বারা উত্থাপিত প্রশ্নের ভিত্তিতে ধারণা নিয়ে আলোচনা করা, রেকর্ড করা ও পর্যবেক্ষণ বিশ্লেষণ করার জন্য কি পরীক্ষা নিরীক্ষা করা হয় না? দেখো এদের পরীক্ষা নিরীক্ষা কিন্তু এই প্রশ্নের ভিত্তিতে ধারণা নিয়ে আলোচনা করাটা কিন্তু কখনো আমরা জানি পর্যবেক্ষণ বা প্রদর্শন নয়, সেটাকে আমরা কি দেখি এবং তারা কতটা শিখতে সক্ষম হয়েছে এবং সেটার ক্ষেত্রে কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো। তারপরে দেখো ক্লাসের শৃঙ্খলা নিশ্চিত করতে, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে পরীক্ষা নিরীক্ষা প্রদর্শন করা যেতে পারে, এটা তো কোনোভাবেই নয়। আর একটা দেখো সিনিয়র ক্লাসে যা করানো হচ্ছে অনুসরণ করা, এটাও নয়। দেখো 15 রয়েছে দেখো 3-এরটা বাচ্চাদের নিজেরাই শিখতে সক্ষম করা, অর্থাৎ তারা কতটা শিখছে এবং তারা শিখতে সক্ষম করা যাবে কিভাবে, তার জন্য কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তাদের পর্যবেক্ষণ দক্ষতা তীক্ষ্ণ করা, অর্থাৎ প্রদর্শন আমরা কেন করব, তারা সেগুলো পর্যবেক্ষণ ঠিকঠাক করছে কিনা সেটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই করে দেখা দরকার। তাহলে এখানে সঠিক উত্তর দিয়ে দেখো 3-এরটা। চলো নেক্সট দেখো 74 নম্বর প্রশ্ন কি বলেছে, দুর্গা একটি গ্রামে বাস করেন এবং জ্বালানি হিসাবে কাঠ বা গোবরের পিঠা ব্যবহার করে করে চুলায় মাটির চুলায় খাবার রান্না করে। তাহলে হচ্ছে কি দুর্গা একটা গ্রামে বাস করে, সে সেখানে কি হয় জ্বালানি হিসেবে কিন্তু কাঠ এবং গোবরের পিঠা ব্যবহার করে চুলার মধ্যে সে খাবার রান্না করে। তিনি গত 3 মাস ধরে প্রচন্ড কাশিতে ভুগছেন। দেখো তিনি কাশি হয়েছে তার ওই মাটির চুলায় রান্না করার জন্য, এটি হতে পারে। তবে কি কারণ হচ্ছে না, পোড়ানোর ফলে উৎপাদিত ধোঁয়া তার অ্যালার্জির কারণ হতে পারে, বার্ধক্য এবং তার কুঁড়ে ঘরের ভেতরে ও বাইরে দূষণ, জ্বালানি পোড়ানোর ফলে উৎপাদিত কার্বন মনোক্সাইড যা শ্বাসনালীতে জমা হতে পারে, আর জ্বালানি পোড়ানোর মাধ্যমে উৎপন্ন কালি যা তার শ্বাসতন্ত্রে জমা হতে পারে। দেখো জ্বালানি পোড়ানোর ফলে কিন্তু বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়, আমরা জানি কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ওকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এবারে আমরা দেখব যে কি হতে পারে না, এই জ্বালানি পোড়ানোর ফলে কিন্তু যে একটা কার্বন নিঃসৃত হয় সেটা কি হয় আমাদের কিন্তু কাশি যখন কেন হয়, কারণ আমাদের শ্বাসতন্ত্রে যখন সেই কার্বনটা গিয়ে সেখানে জমা হতে থাকে, সেই কালিটা যেখানে জমা হতে থাকে, তখন কি হয় আমরা কিন্তু সঠিকভাবে শ্বাসটা নিতে পারি না। সেক্ষেত্রে কিন্তু তখন শ্বাসতন্ত্রে শ্বাস নিতে গেলে সমস্যা হয় এবং তখন তাদের কিন্তু কাশি সৃষ্টি হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো জ্বালানি পোড়ানোর ফলে উৎপাদিত কার্বন মনোক্সাইড শ্বাসনালীতে গিয়ে জমা হতে পারে, আর জ্বালানি পোড়ানোর ফলে উৎপন্ন কালি যা শ্বাসতন্ত্রে জমা হতে পারে। অবশ্যই দেখো এই জ্বালানি পোড়ানোর ফলে কিন্তু শ্বাসনালীতে কালি বা কার্বন গিয়ে কিন্তু শ্বাসনালীতে জমা হতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর দেখো কি হচ্ছে 4-এরটা। ওকে দেখো এখানে কার্বন মনোক্সাইড কিন্তু শ্বাসনালীতে জমা হতে পারে এরকম কিছু বিষয় নয়। এই দুটো অপশনের মধ্যে কিন্তু একটু কনফিউশন তোমাদের অবশ্যই থাকবে। শ্বাসনালীতে কিন্তু কালি গিয়ে জমা হবে এবং সেখানে কিন্তু তার মধ্যে দিয়ে তখন সে সঠিকভাবে শ্বাস না নিতে পেরে তখন শ্বাসনালীর মাধ্যমে কিন্তু একটা কাশির সৃষ্টি হবে। ওকে চলো নেক্সট দেখো 75 নম্বর প্রশ্নে কি বলেছে, লাঞ্চ বিরতির পর ইভিএম শেখানোর সময় আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা পাঠে আগ্রহী হচ্ছে না, আপনি কি করতে চান? দেখো লাঞ্চ বিরতির পর মানে লাঞ্চ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়ার পরে ইভিএম বা ইভিএস শেখাচ্ছেন, সেই সময় দেখছেন যে ছাত্রীরা আগ্রহ হচ্ছে না, কি করতে পারেন, বাচ্চাদের মাঠে নিয়ে খেলাতে যাবেন, তাদের ডেস্কে মাথা নিচু করে বিশ্রাম নিতে বলুন, একাধিক ভিত্তিক অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার করে পাঠকে আকর্ষণীয় করতে বুদ্ধিমত্তা আর অবিলম্বে বিষয়টি পরিবর্তন। দেখো বিষয় পরিবর্তন আমরা করব না, আর রেস্ট নিতেও বলবো না, আর মাঠে খেলতেও নিয়ে যাব না। কি করব না, অডিও ভিজুয়াল কোনো উপকরণ যদি থাকে সেরকম আকর্ষণীয় উপকরণগুলির মধ্যে দিয়ে কিন্তু আমরা তাদের কিন্তু চেষ্টা করব তাদেরকে শেখানোর। ওকে তাহলে সঠিক উত্তর হয়ে গেল দেখো 3-এরটা। চলো নেক্সট, একটি স্কুলে একটি শিক্ষামূলক ভ্রমণের এটা পরিকল্পনা হয়ে পড়াটা বাদ চলে গেছে। দেখো পরিকল্পনা করেছিল 5ম শ্রেণীর ছাত্ররা রাজস্থানে, অর্থাৎ রাজস্থানে যাওয়ার জন্য কিন্তু শিক্ষামূলক পরিকল্পনা করা হয়েছিল। পরিদর্শনকারী শিশুদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি হবে? দেখো পরিদর্শন যখন করবেন তখন কি হবে, শিক্ষার্থীদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি হবে বা আপনি কি প্রত্যাশা করতে পারেন তার কাছ থেকে। দেখো তাদের উচিত তাদের প্রশ্ন যদি থাকে নোট করুন, বাড়িতে পৌঁছানোর পর পিতামাতাকে জিজ্ঞাসা করুন। দেখো তারা পিতামাতাকে জিজ্ঞাসা করবে এরকম তো কিছুই হতে পারে না, এইভাবে কিন্তু এটা সঠিক হবে না।
তাদের উচিত হবে প্রশ্ন না করে সবকিছু পর্যবেক্ষণ করা। দেখো তারা প্রশ্ন করবে না, শুধু পর্যবেক্ষণ করতে যাবে, কি বুঝলো না বুঝলো বা কোনটা কি যদি না তারা জানতে পারে, অবশ্যই কিন্তু তারা পর্যবেক্ষণ করার সাথে সাথে কিন্তু প্রশ্ন করবে। তাহলে এটা কিন্তু এলিমিনেট করব। আর তারা তাদের নিজেদেরকে উপভোগ করা উচিত, উপভোগ অবশ্যই করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যা কিছু দেখছে তারা সেগুলো নোট করবে এবং অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে তারা আলোচনা করবে। শিক্ষার্থীদের কাছে কিন্তু তারা প্রশ্ন করতে পারে, তাদেরকে শেয়ার করতে পারে। তাহলে এটা কিন্তু হবে না। তাহলে এখানে চারেরটা দেখো, অবশ্যই চারেরটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারা গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত এবং নোট করবে, আর অন্যান্য ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীদের তাদেরকে কিন্তু শেয়ার করবে অবশ্যই করে। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু এই 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। প্রত্যেকে অনুরোধ করছি অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানাও কোথাও কোনো সমস্যা থাকলে। অবশ্যই দেখা হবে গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো। তার আগে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।